বাংলাদেশের রাজনীতিতে এখন একটা নতুন হিসাব নিয়ে কিন্তু বেশ তোলপাড় চলছে, একটা সমীকরণ, যেটা দেশের ক্ষমতার ভারসাম্যই হয়তো পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরভাবে আলোচনা করা যাক। ১৬৩। হ্যাঁ, এই সংখ্যাটাই এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বলা হচ্ছে যে জামায়াত এনসিপি জোট আসছে নির্বাচনে ঠিক এতগুলো আসনই পেতে পারে। আর অন্যদিকে দেশের অন্যতম প্রধান দল বিএনপির সম্ভাব্য আসন সংখ্যা বলা হচ্ছে ১১৫। তো বুঝতেই পারছেন, এই ১৬৩ আর ১১৫-র যে ফারাক, এখান থেকেই কিন্তু মূল বিতর্কটা শুরু হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে সংখ্যাগুলো আমরা শুনছি, এগুলো কি শুধুই কোনো রাজনৈতিক গুঞ্জন, নাকি এর পেছনে আসলেই মাঠ পর্যায়ের কোনো কঠিন বাস্তবতা আছে? কোনো কৌশলগত হিসাব কি কাজ করছে? আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। প্রথমে আমরা দেখব এই হিসাবটা কোত্থেকে এলো। তারপর দুটা পক্ষেরই শক্তি আর দুর্বলতার জায়গাগুলো বিশ্লেষণ করব। আর একদম শেষে বোঝার চেষ্টা করব যে এই সংখ্যাগুলো আসলে কতটা নির্ভরযোগ্য। তো প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই যে ১৬৩ বনাম ১১৫ আসনের হিসাব, এটা আসলে এলো কোথা থেকে? দেখুন, এটা কিন্তু এমনি এমনি বা হঠাৎ করে আসেনি। এর পেছনে বেশ কিছু বিশ্লেষণ ধর্মী কারণ কাজ করছে। বিশ্লেষকরা বেশ কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু এই সিদ্ধান্তে আসছেন। যেমন ধরুন, মাঠ পর্যায়ে কার সাংগঠনিক শক্তি কেমন, সম্ভাব্য জোটের সমীকরণটা কি দাঁড়াচ্ছে, ভোটারদের এখনকার মনোভাব কোন দিকে, সোশ্যাল মিডিয়ার প্রভাব তো আছেই, আর সরকার বিরোধী ভোটটা ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি কতটা। আচ্ছা, তাহলে চলুন প্রথমে ওই বড় সংখ্যাটা মানে ১৬৩, সেটার পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। জামায়াত এনসিপি জোটের শক্তির জায়গাগুলো ঠিক কোথায়? দেখুন, তাদের এগিয়ে থাকার পেছনে প্রধানত ৩টা কারণের কথা বলা হচ্ছে। ১ নম্বর হলো তাদের খুবই শক্তিশালী একটা সাংগঠনিক শৃঙ্খলা। ২, তাদের জোটটা বেশ সমন্বিত, যার ফলে ভোট ভাগাভাগি হওয়ার ঝুঁকিটা অনেক কম। আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ হলো তাদের দুর্নীতি বিরোধী জোরালো একটা ন্যারেটিভ বা বয়ান। এই যে বয়ানের কথা বললাম, এটা মূলত দুর্নীতি, পারিবারিক রাজনীতি আর যাকে বলা হচ্ছে রাজনৈতিক মাফিয়া সংস্কৃতি, তার বিরুদ্ধে। আর মজার ব্যাপার হলো, এই বয়ানটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলছে। তো এটা তো গেল একদিকের কথা। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক, মানে বিএনপির দিকে একটু নজর ফেরাই। বোঝার চেষ্টা করি কেন তাদের সম্ভাব্য আসন সংখ্যাটা ১১৫-তে নেমে এসেছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বিএনপির সামনে এখন প্রধানত ৩টা বড় চ্যালেঞ্জ। প্রথমটা হলো কৌশলগত অনিশ্চয়তা, এর সাথে যোগ হয়েছে দলের ভেতরের কিছু সমস্যা আর দল পুনর্গঠনে ধীর গতি। আর সবশেষে সোশ্যাল মিডিয়াতে তাদের উপস্থিতি এখনও কিন্তু তুলনামূলকভাবে বেশ দুর্বল। এই যেমন ধরুন, নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এই বিষয়ে একটা সিদ্ধান্তহীনতা, আবার দল পুনর্গঠনের কাজেও ধীরগতি। এই দুটো জিনিস মিলেই কিন্তু দল আর কর্মীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে, আর এর প্রভাবটা সরাসরি পড়ছে তাদের নির্বাচনী প্রস্তুতির ওপর। এখানে কিন্তু দুই পক্ষের কৌশলের মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, জামায়াত এনসিপি জোটের আছে একটা শৃঙ্খলাবদ্ধ সংগঠন আর খুব পরিকল্পিত একটা অনলাইন স্ট্র্যাটেজি। আর অন্যদিকে বিএনপির তৃণমূলে কাজ কিছুটা ধীর গতির, কৌশল নিয়েও অনিশ্চয়তা আছে, আর তারা এখনও অনেকটাই সেই চিরাচরিত বা ঐতিহ্যবাহী রাজনৈতিক পদ্ধতির উপরই নির্ভর করে আছে। আসলে এবারের নির্বাচনে একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেটা হয়তো আগের নির্বাচনগুলোতে এতটা প্রভাবশালী ছিল না। আর সেটা হলো সোশ্যাল মিডিয়ার যুদ্ধ। এটা এখন রাজনীতির জন্য বলতে গেলে একটা নতুন ময়দান। এই প্রথমবার আমরা দেখছি যে অনলাইন ন্যারেটিভ, ইউটিউবের বিভিন্ন বিশ্লেষণ, ফেসবুক লাইভ, এমনকি টিকটকের মতো শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো জনমত তৈরিতে বিরাট ভূমিকা রাখছে। এগুলোই এখন ভোটারদের প্রভাবিত করার নতুন হাতিয়ার হয়ে উঠেছে। আর ঠিক এই অনলাইন দুনিয়াতেই কিন্তু একটা বড় পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। জামায়াত এনসিপি জোট এই জায়গাটাতে খুব পরিকল্পিতভাবে কাজ করছে। তারা নির্দিষ্ট বার্তা দিয়ে নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
এর ঠিক উল্টো দিকে বিএনপির কার্যক্রম এখনও অনেকটাই সেই পুরনো ধাঁচের রাজনৈতিক কর্মকাণ্ড, মানে সভা সমাবেশের মধ্যেই যেন সীমাবদ্ধ। ডিজিটাল ওয়ার্ল্ডে তাদের কৌশলগত উপস্থিতি এখনও ততটা শক্তিশালী হয়ে ওঠেনি। তো এত সব কিছুর পর প্রশ্নটা কিন্তু একটাই, এই যে ১৬৩ বনাম ১১৫ হিসাব, এটা আসলে কতটা ফাইনাল, কতটা পাকা? এখানে একটা ব্যাপার আমাদের সবাইকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। এটা কিন্তু একটা প্রি ইলেকশন অ্যানালিসিস, বা বলা যায় প্রাক নির্বাচনী বিশ্লেষণ। মানে হলো এটা এখনকার তথ্য আর ট্রেন্ডের উপর ভিত্তি করে তৈরি একটা ছবি, যেটা কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতেই পারে। কারণ সামনে এখনো অনেক কিছু ঘটতে পারে যা পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। যেমন ধরুন, নতুন কোনো জোট হতে পারে বা কোনো পুরনো জোট ভেঙেও যেতে পারে। নির্বাচনের সার্বিক পরিবেশটাই হয়তো পাল্টে গেল, অথবা রাষ্ট্রীয় কোনো বড় সিদ্ধান্তও কিন্তু এই ফলাফলে হিউজ একটা প্রভাব ফেলতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই ১৬৩ বনাম ১১৫ সমীকরণটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এটা আসলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যেতে পারে তার একটা বেশ শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। তাই শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, বিএনপি কি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবে আর এই সমীকরণটাকে ভুল প্রমাণ করতে পারবে, নাকি জামায়াত এনসিপি জোট সত্যিই দেশের রাজনীতিতে একটা নতুন শক্তি হিসেবে উঠে আসছে? এর উত্তরটা, আচ্ছা, ওটা হয়তো সময়ই বলে দেবে।